নমস্কার। আজকের বিষয় আরজি করে সুপ্রিম কোর্ট। মহামান্য সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে আরজি করে নিরাপত্তায় থাকবে সিআইএসএফ। এটা রাজ্যের জন্য কত বড় ধাক্কা, কারণ একটা সরকারি হাসপাতাল, সেখানে এবার নিরাপত্তা দেবে কেন্দ্রীয় বাহিনী। এবং সেদিন রাতে অর্থাৎ 14 তারিখ মধ্যরাতে যে ঘটনা ঘটেছিল সেটাতে পুলিশের কি ভূমিকা ছিল সবটাই নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন দা ওয়ালের এডিটর শঙ্কদীপ দাস। শঙ্কদা, এই যে সুপ্রিম কোর্ট নির্দেশ দিচ্ছে যে আরজি করে এবার থেকে কেন্দ্রীয় বাহিনী থাকবে, এটা কত বড় ধাক্কা রাজ্যের জন্য? দেখো রফিক, এটা যে যত বড় না ধাক্কা, তার থেকে বেশি বড় লজ্জার। কলকাতা শহরের মধ্যে একটা হাসপাতাল, ঠিক, এবং সেই হাসপাতাল হচ্ছে রাজ্য সরকারের অধীনে থাকা একটি হাসপাতাল। সেই হাসপাতালের নিরাপত্তায় যদি আজ কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হয়, তাহলে সেটা রাজ্যের বা রাজ্য প্রশাসন এবং পুলিশের যে আইন শৃঙ্খলা রক্ষার যে ব্যর্থতা, সেটাকে নির্দেশ করে, চিহ্নিত করে। কলকাতার পুলিশের যে সদর দপ্তর লালবাজার, সেখান থেকে আরজি করের ডিস্টেন্স কতটুকুনি? খুব একটা বেশি দূর নয় একদম। তো কলকাতার যে পুলিশের সদর দপ্তর লালবাজার থেকে তার অদূরে একটা হাসপাতালে তার নিরাপত্তার জন্য যদি আজ কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হয়, ডাক্তার, নার্স এবং চিকিৎসক, রোগী সবার নিরাপত্তার জন্য, সেটা তো একটা স্টেট গভর্নমেন্টের লজ্জার বিষয়। ধাক্কা তো পরের ব্যাপার, ধাক্কাটা আমরা খুব ছোট শব্দ, এটা লজ্জা। তার কারণ হচ্ছে যে পারছে না এখানে। এবং এখানে দেখো একটা ভেরি ইন্টারেস্টিং ফ্যাক্ট, এটা কেন হলো তার বেসিক কতগুলো কারণ আছে। একটা সবচেয়ে বড় কারণ, ওভার আর্কিং কারণ সেটা হচ্ছে 14ই আগস্ট মাঝরাতের পর বা মধ্যরাতের পর বা 15 আগস্ট সকালে যে হামলার ঘটনা আরজি করে ঘটে, সেটা তো অভিপ্রেত ছিল না। সবচেয়ে অনভিপ্রেত ছিল এই ঘটনা যে আরজি কর যেটা হচ্ছে এপিসেন্টার অফ দ্য ইনসিডেন্ট, সেইখানে গিয়ে ভাঙচুর করা হলো, ওষুধ নষ্ট করা হলো। যেই করুক না কেন, আমি সেটা পলিটিক্যাল কালার দেখছি না যে কোন দলের লোক করেছে। যারা করেছে তাদেরকে আমরা দুষ্কৃতী হিসেবেই দেখবো এখানে, ঠিক আছে? কারণ এইটা প্রতিবাদ নয়, এইটা হচ্ছে হামলা। তো ইট শুড বি ট্রিটেড অ্যাজ হামলা। তো এইভাবে একটা যেখানে এপিসেন্টার এবং যেখানে সেদিনকে এক্সপেক্টেড যে কলকাতায় আনটুয়ার্ড ইনসিডেন্ট ঘটে যেতে পারে, সেখানে আরজি করে পুলিশ আউটনাম্বার্ড হয়ে গেল। ঠিক আছে, এইটা কোনোদিনও ঘটতে পারে না। আমি সেদিনকে কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের প্রেস কনফারেন্স দেখেছি। বিনীত গোয়েল একটা কথা বলছিলেন যে এই যে মুভমেন্টটা 14 তারিখ রাত্রিবেলা হয়েছে, যে রাতকে দখল করে নাও, এই মুভমেন্টটা হচ্ছে লিডারলেস একটা মুভমেন্ট, লিডারলেস প্রতিবাদ। সুতরাং কলকাতায় বিক্ষিপ্তভাবে, স্বতঃস্ফূর্তভাবে কত লোক কোথা থেকে জড়ো হবে সেটা আন্দাজ করা যায়নি। সেজন্য প্রচুর পুলিশ কলকাতার বিভিন্ন জায়গায় রাখা হয়েছিল। এটা ঠিক, এটা নিয়ে আমার তার সাথে কোনো দ্বিমত আমার নেই যে এটা হয়তো ঠিক আন্ডারস্ট্যান্ডিং। কিন্তু অ্যাট দ্য সেম টাইম কোয়েশ্চেন অ্যারাইজেস যে আরজি কর অরক্ষিত ছিল কেন, আরজি করে কেন পর্যাপ্ত পুলিশ জায়গার জন্যই। এবং আজকে সুপ্রিম কোর্ট কি বলেছে? সুপ্রিম কোর্ট বলেছে যে ক্রাইম সিন সেটা তো আরজি করে। তার মানে কলকাতা পুলিশ ক্রাইম সিনকেই প্রোটেক্ট করতে পারলো না। তো এইটার জন্য দায় কার? এটার জন্য দায় আমার মনে হয় না এটার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করা যায়। এটার জন্য যদি কেউ দায়ী হন, সেটা হচ্ছে যে কলকাতা পুলিশ কমিশনার। তারই দায়িত্ব হচ্ছে যে ক্রাইম সিনকে প্রোটেক্ট করা এবং হচ্ছে আরজি করে যে ল অ্যান্ড অর্ডারকে মেনটেন রাখা। এবং সেদিনকে আমরা দেখব যে শুধুমাত্র আজকে আমরা যে সমালোচনা করছি তা নয়, সেদিনকে ঘটনার পর অভিষেক বন্দ্যোপাধ্যায় টুইট করেছিলেন। উনি টুইট করে কি বলেছিলেন? যে এই ভ্যান্ডালিজমকে অ্যাকসেপ্ট করা যায় না। এবং আমি কলকাতা পুলিশ কমিশনারকে ফোন করে বলেছি যে প্রত্যেকটা কালপিটের এগেইনস্টে ব্যবস্থা নিতে হবে। দুই হচ্ছে যে ডাক্তারদের, চিকিৎসক যে জুনিয়র ডাক্তার বা সিনিয়র ডাক্তার যে দাবি, অভিষেকের বক্তব্য ছিল যে এই দাবি অসঙ্গত নয়, সরকারের কাছ থেকে ন্যূনতম এইটুকুনি তারা এক্সপেক্ট করতে পারেন। এবং তাদের নিরাপত্তা এবং সুরক্ষার বিষয়টিকে প্রায়োরিটি দিয়ে দেখতে হবে। তো নিরাপত্তা এবং সুরক্ষা কোথায়? সেটা তো হাসপাতালে। সেইটাকেই প্রোটেক্ট করতে পারেননি কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল। এটা একটা বেসিক একটা ক্যালাস, মানে একটা অ্যাপ্রোচ হয়ে গেছে বলে অনেকে মনে করছে। এবং শুধুমাত্র এই ঘটনাটাতেই নয় রফিক, আজকে দেখো সুপ্রিম কোর্ট কি বলেছে। সুপ্রিম কোর্ট বলেছে যে এই যে পিসফুল প্রোটেস্ট হচ্ছে, ঠিক আছে, তার বিরুদ্ধে যেন রাষ্ট্র তার ক্ষমতা প্রয়োগ করে, পাওয়ার প্রয়োগ করে যেন সেটাকে বন্ধ করার চেষ্টা না করে। কারণ ফান্ডামেন্টাল রাইট মানুষের প্রতিবাদ জানানো, এবং সেটা যদি পিসফুলি হয়। আমরা দেখেছি যে এইখানেও একটা মিসম্যানেজমেন্ট রয়েছে। যে সেদিনকে ডার্বি ম্যাচ ছিল, এই ডার্বি ম্যাচকে কেন্দ্র করে ওখানে
ইস্টবেঙ্গল মোহনবাগান সমর্থকদের স্বতঃস্ফূর্ত ওখানে জমায়েত হয়েছিল, পরে মোহামেডান ক্লাবের সমর্থকরাও যান এবং তারাও ওখানে গিয়ে একটা পিসফুল প্রোটেস্টের একটা চেষ্টা করছে। সেইখানে যে লাঠি চালনা, প্রথম কথা হচ্ছে লাঠি চার্জ করা, তারপরে কিছু লোককে আটক করা, তারপরে যখন প্রিজন ভ্যান ঘেরাও করে নিল তখন তাদেরকে ছেড়ে দেওয়া, এই পুরো ব্যাপারটাই না একটা অব্যবস্থাকে নির্দেশ করে। এবং তার মানে এটাকে প্রশ্ন তুলে দেয় যে দেখো, আমাদের দূর থেকে একটা জিনিস এখানে মনে রাখতে হবে, সবাইকেই মনে রাখতে হবে যে দূর থেকে একটা জিনিস অ্যাপারেন্টলি যতটা সহজ বলে মনে হয়, সিস্টেমের মধ্যে থেকে কাজ করতে গেলে সেটা ততটাই কঠিন। মানে আমাদের মনে হচ্ছে যে বিনীত গোয়েল এটা করতে পারতেন, ওটা করতে পারতেন, সেটা করতে পারতেন, কিন্তু বিনীত গোয়েলের চেয়ারে বসে পুরো ব্যাপারটা করাটা কিন্তু অনেকটা টাফ হয়ে যাবে। আজকে যে ধরনের 14 তারিখে আমরা যে ধরনের মানুষের স্বতঃস্ফূর্ত যোগদান দেখেছি এবং মানুষের মধ্যে যে ক্রোধ, যে রাগ এবং যে অসন্তোষের যে বহিঃপ্রকাশ আমরা দেখেছি 14 তারিখে, তো সেই একটা পরিস্থিতি থেকে এই যে এত বড় একখানা প্রতিবাদ, এটাকে সামাল দেওয়া, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটাকে মেনটেন রাখা, এটা একটা হিউমঙ্গাস টাস্ক, ঠিক আছে? কিন্তু হিউমঙ্গাস টাস্ক বলেই তো সেটা কলকাতা পুলিশ কমিশনারের মতো একটা পদস্থ আইপিএস অফিসারের কাছ থেকে এক্সপেক্ট করা যে তিনি মেনটেন করতে পারবেন। এখানে দেখা যাচ্ছে যে বেসিক অ্যাসেসমেন্টে গন্ডগোল হচ্ছে। মানে আরজি করে কত লোক সেদিনকে পৌঁছে যেতে পারে, আরজি করে হামলা হতে পারে, এই যে অ্যাসেসমেন্ট, এই জায়গাটা খামতি হচ্ছে। যুব ভারতী ক্রীড়াঙ্গনের বাইরে সেদিনকে বাইরে যে কত লোক প্রতিবাদ জানাতে যেতে পারে এবং সেই প্রতিবাদের কারণে যে থরোফেয়ার, মানে আমাদের যেই ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস, সেখানে যে যান চলাচল ব্যাহত হবে কিনা, এই যে পুরো ব্যাপারটা অ্যাসেসমেন্ট, এই অ্যাসেসমেন্টের জায়গায় কোথাও একটা ভ্রান্তি ছিল বলে অভিযোগ উঠছে। তো এই সামগ্রিক যে ব্যাপারটা হচ্ছে যে এইখানে একটা বিনোদ গোয়েলের বিরুদ্ধে একটা কিন্তু প্রশ্নচিহ্ন তৈরি হচ্ছে এবং সেটা শুধুমাত্র সাধারণ মানুষ তুলছে না, তৃণমূলের মধ্যে থেকে আমরা অনেকের সাথে কথাবার্তা বলছি, তাদেরও এই বক্তব্য যে এটা একটা ফেলিয়ার আছে, এই ফেলিয়ারটা পরিষ্কার দেখা যাচ্ছে। অথচ ভেরি ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে যে যখন আরজি করে ঘটনাটি ঘটে, মানে 9 তারিখ সকালবেলা যখন ব্যাপারটা পুরোপুরি জানা যায়, আমরা দেখবো যে 9 তারিখ রাত্রিবেলার মধ্যে সঞ্জয় রায়কে পুলিশ অ্যারেস্ট করে প্রাথমিক তদন্তে নেমে, এবং আজ পর্যন্ত সিবিআইও তদন্তের ভার হাতে নেওয়ার পরেও সেই একজনই মাত্র অ্যারেস্টেড, কিন্তু সিবিআই কিন্তু আর কারোকে অ্যারেস্ট করতে পারেনি। তার মানে যে অ্যারেস্ট একজন হয়েছে এবং কলকাতা পুলিশই করেছে, এটা একেবারেই ভুললে চলবে না যে প্রাইম সাসপেক্ট বলে এখনো পর্যন্ত যাকে মনে করা হচ্ছে, এবং যদি সঞ্জয় রায়কে যদি একদম মানে কলকাতা পুলিশ ভুলভাল অ্যারেস্ট করিয়ে একটা অ্যারেস্ট দেখিয়ে দিত, তাহলে আজকে সিবিআই তার পলিগ্রাফ টেস্টের কথা বলতো না। ঠিক, তার মানে সঞ্জয় রায়কে যে অ্যারেস্ট করা হয়েছে সেখানে সাবস্টেন্স আছে এবং সেটা কলকাতা পুলিশ কিন্তু 6 ঘন্টা 8 ঘন্টা 7 ঘন্টা 8 ঘন্টার মধ্যে করে দেখিয়েছে। এটা একটা কিন্তু সাকসেস একদম, এবং সেটা কিন্তু খুব ক্ষিপ্রতার সঙ্গেই কলকাতা পুলিশ করেছে। এইটা আমরা যখন একটা সার্বিকভাবে সমালোচনা করব বা আলোচনা করব, তখন ভালোটাকে ভালো বলতে হবে, খারাপটাকেও খারাপ বলতে হবে। তো ভালো পার্ট যেটা রয়েছে সেটা হচ্ছে যে এই ইনিশিয়াল ইনভেস্টিগেশন, ঠিক আছে, যেখানে প্রাইম সাসপেক্টে ধরে নেওয়া, যেখানে আজকে সিবিআই সেকেন্ড কাউকে ধরতে পারেনি, জেরা করে চলেছে, তার মানে, এবং সিবিআইও মেরিট দেখছে যে সঞ্জয় রায়কে অ্যারেস্ট করার পেছনে, ওই জন্য সিবিআই তার পলিগ্রাফ টেস্ট করছে, তাকে জেরা করছে ইত্যাদি প্রভৃতি। কিন্তু আমি এখানে একটা কথা বলি, অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন এই ঘটনা ঘটে ডায়মন্ড হারবারে একটা মিটিং এর পরে তিনি বলেছিলেন যে হাসপাতাল সেখানে 10টার পরে অন্য কেউ উঠবে কেন এই 4 তলা বা 3 তলাতে। পাশাপাশি তিনি বড় প্রশ্ন করেছিলেন যে সিভিক ভলেন্টিয়ার তিনি কিভাবে ওঠেন, এটা তো অবশ্যই পুলিশকে দেখতে হবে। তো কোথাও এই যে পুলিশের যে ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে, এটা তো অবশ্যই প্রশ্ন ওঠার মতোই। কারণ হচ্ছে দেখো, সেটা হচ্ছে তোমার যেদিনকে এই ঘটনা ঘটে 14 তারিখে, শুধুমাত্র গিয়ে ভাঙচুর করা নয়, কলেবসেবলের গেট, সেই গেট ভেঙে 3 তলায় পর্যন্ত উঠে পড়া, একে এতটা সময় পেল, পুলিশ কিছুই করতে পারলো না। এইটা নিয়ে কি বলবে? এটা নিয়ে ওটাই তো বলা আছে যে এই যে অ্যাসেসমেন্টটাই তো মানে হরিবলি ভুল হয়ে গেছে না, যে এবং অনেক মানুষ বিশ্বাসই করতে পারছে না, তৃণমূলেরও আমি দেখেছি অনেক নেতামন্ত্রী বিশ্বাস করতে পারছেন না যে পুলিশ এই বেসিক অ্যাসেসমেন্টটা করতে ভুল করলো এই করে। কারণ মনে রাখতে হবে আরজি করে তো এপিসেন্টার। ঠিক, আজকে যদি যে যাদবপুরে যে ভিড়টা জমায়েত হয়েছিল বা কলকাতা কলেজ স্ট্রিটে যে জমায়েতটা হয়েছিল কলেজ স্কোয়ারে, সেই ক্রাউডটা যদি আজকে আরজি করে বাইরে গিয়ে জমায়েত হতো, ঠিক হতেই পারতো। তো আমি বেসিক্যালি যেখানে ঘটনাটা ঘটেছে ক্রাইমে, এবং সেটা তো প্রোটেক্ট করারও একটা ব্যাপার আছে, তো সেই জায়গাটাতেই তো প্রশ্ন উঠছে যে এখানে কেন পুলিশ সেই অ্যাসেসমেন্টটা করতে পারলো না এবং এতটা ক্যালাসনেস হলো কেন, এটা একটা বড় প্রশ্ন রফিক। এবং আর একটা যেটা তুমি জিজ্ঞাসা করছো সেটা হচ্ছে যে সিভিক ভলেন্টিয়ার, ঠিক, একটা
একটা জিনিস দেখলে দেখা যাবে যে সিভিক ভলেন্টিয়াররা কিন্তু অফিসিয়ালি ডিপ্লয়েড। আরজি করে 27 জন বা 28 জন, আমার কাছে যা তথ্য আছে, আমি ভুল হতে পারি, একদম অ্যাকুরেট নাম্বার আমার ঠিক জানা নেই, অ্যাপারেন্টলি আমার যতদূর মনে পড়ছে 27 বা 28 জন বা সামথিং লাইক দ্যাট, কিন্তু তাদেরকে ওখানে কিন্তু আরজি করে নিরাপত্তার জন্য বিভিন্ন জায়গায় বা হেল্প করার জন্য রাখা আছে। এবারে সেটা হতে পারে যে রোগীর যে ওপিডির বাইরে লাইনের কিউ ঠিক করার জন্য, সেটা হতে পারে যে মেন গেটের যান চলাচল দেখার জন্য, হতে পারে পার্কিং দেখার জন্য ইত্যাদি প্রভৃতি অনেক রকম আনুষঙ্গিক কাজ থাকে। আমি সেই জায়গায় একেবারে সিভিক ভলেন্টিয়ারকে মানে থাকবে না এরকম আমি বলছি না, ঠিক আছে, কিন্তু তার যে কাজের এখতিয়ার সেই পর্যন্ত যেতে পারে আর কি, ঠিক কোন পর্যন্ত যেতে পারে। ধরো আজকে একটা সিভিক ভলেন্টিয়ারকে বলা হলো যে এসএসকেএম হাসপাতালে বা আরজিকর হাসপাতালে যে পার্কিং লট, সেখানে গাড়ি ঠিক মতো রাখছে কিনা সেইটুকুনি দেখা তোমার কাজ। কিন্তু সেই যদি সিভিক ভলেন্টিয়ারকে দেখা যায় যে হাসপাতালের করিডোরে করিডোরে ঘুরে বেড়াচ্ছে এবং রোগীদের কাছ থেকে বলছে তোমাকে অ্যাডমিশন করিয়ে দেবো, তুমি টাকা দাও বা ইত্যাদি করো, এবং সে দেখা যাবে সে কোনো একটা চক্রে জড়িয়ে পড়ছে, সেটা তো তার কাছ থেকে এনে এক্সপেক্টেড নয়। একদম তাই। তার ফলে সিভিক ভলেন্টিয়ারের হয়তো একটা রোল থাকলেও থাকতে পারে হাসপাতালে, কিন্তু তাকে তো তারা যে তাদের সেই কাজের পরিধির মধ্যে থাকছে কিনা বা তার বাইরে বেরিয়ে গিয়ে ওখানে দাদাগিরি করছে কিনা। যেমন আমরা কদিন আগেই দেখেছি যে এই কলকাতা কোনো একটি হাসপাতালে, এবং সেই ঘটনাতেও সেটা সম্ভবত সেটাও আরজিকর হাসপাতালে, তাই তো, যে সম্ভবত সেই হাসপাতালে রোগীর যে অভিযোগ পরিবারকে মারধর করে মেডিকেল কলেজে ভলেন্টিয়ার মারছে। হ্যাঁ, তো একটা মেডিকেল কলেজে যেখানে রোগীর চিকিৎসা না পেয়ে একটা অভিযোগ জানাতে আছে বারবার করে, সেখানে সিভিক ভলেন্টিয়ার লাঠি দিয়ে রোগীর পরিবারকে মারছে। তো এইটা তো টোটালি আনএক্সপেক্টেবল এবং আনএক্সপেক্টেড, কারণ হচ্ছে যে সিভিক ভলেন্টিয়ারের এখতিয়ারই নেই কারোর উপর লাঠি চালানো। একদম ঠিক, সিভিক ভলেন্টিয়ারের এখতিয়ারই নেই কারোর উপর লাঠি চালানো। সেখানে আমরা দেখতে পাচ্ছি, ক্যামেরার ফুটেজও দেখা যাচ্ছে যে সিভিক ভলেন্টিয়ার লাঠি দিয়ে মারছে রোগীর পরিবারকে। রোগীর পরিবারের যে একটা দুঃখ, যন্ত্রণা, কষ্ট, অভিযোগ থাকতেই পারে, সেটা একটা সেন্সিটিভিটির সঙ্গে দেখা উচিত, ঠিক আছে। আনটিল আনলেস সেই রোগীর পরিবার খুব ভায়োলেন্ট হয়ে গিয়ে ডাক্তারদের উপর হামলা না করে দেয়, ভাঙচুর না করে, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ সে অ্যাগ্রিড যে এরা তার উত্তেজনা, তার ক্ষোভ, যন্ত্রণা কথা বলছে, সেই জায়গাটা খুব সেন্সিটিভলি তাকে হ্যান্ডেল করা উচিত। সেখানে যদি একটা সিভিক ভলেন্টিয়ারকে তাকে গিয়ে মারধর করে লাঠি দিয়ে, সেটা কিন্তু আনএক্সপেক্টেড। এবং আমরা জানি যে ওই ঘটনার পরে হেলথ সেক্রেটারি নিজে হাসপাতালের প্রিন্সিপালকে চিঠি লিখে, সুপারকে চিঠি লিখে উনি রিপোর্ট চেয়েছিলেন। তো সিভিক ভলেন্টিয়াররা এই যে তাদের এখতিয়ার ক্রস করে যাচ্ছে, এই ঘটনাটাও দেখছি। সঞ্জয় রায় যে প্রাইম অ্যাকিউজ এখনো পর্যন্ত যে দেখা যাচ্ছে, সেও রাত্রিবেলা 4টের সময় এমার্জেন্সি দিয়ে ঢুকছে, তাকে কেউ আটকাচ্ছে না, তারপর সে প্রথম তলায়, দ্বিতীয় তলায়, তৃতীয় তলায়, চতুর্থ তলায় এরকম চলে যাচ্ছে বলে শোনা যাচ্ছে। তো এইটা হবে কেন? এইটা একটা বেসিক একটা নিরাপত্তার প্রশ্ন তো তুলছে যে কেউ যখন তখন এরকম ভাবে ঢুকে যাবে, এটা কোনোদিনও হতে পারে না। আচ্ছা, একটা বিষয় হচ্ছে আরজিকর কাণ্ডের পরে বিভিন্ন জায়গা থেকে দাবি উঠেছিল যে বিনীত গোয়েলের অপসারণ। আজকের এই সুপ্রিম কোর্টের নির্দেশের পরে সেটা কি আরো দাবিটা কি আরো একটু পাচ্ছে? ডেফিনেটলি। দেখো, এই যে আজকে যে সুপ্রিম কোর্ট, আমি যেটা দিয়ে শুরু করেছি সেটা হচ্ছে সুপ্রিম কোর্টের আজকে যে নির্দেশ, এটা রাজ্যের প্রতি কোনো ধাক্কা যতটা না, তার থেকে বেশি লজ্জার যে কলকাতার বুকে একটা হাসপাতাল এবং কলকাতার পুলিশ সদর দপ্তরের অদূরে, খুব দূরে নয়, কলকাতার মধ্যে সেখানে হাসপাতাল পাহারা দেবে সিআইএসএফ, কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী। এটা তো লজ্জার। তার মানে হচ্ছে যে কলকাতায় একটা বেসিক হাসপাতালকে নিরাপত্তা দিতে পারে না কলকাতা পুলিশ। কালকে বাঙ্গুর হাসপাতালে হবে, পরশুদিন এসএসকেএমে হবে, তারপর দিন নীলরতন সরকার হাসপাতালে হবে, তারপর দিন ন্যাশনাল মেডিকেল কলেজে হবে। এটা কি একটা তাহলে স্টেট পুলিশের কাজটা কি হবে? কলকাতা পুলিশের কাজটা কি হবে? কলকাতা পুলিশ যদি ভরসাই না থাকে, দেশের সর্বোচ্চ আদালতের ভরসা না থাকে, যে জুডিশিয়ারি ভরসা না থাকে যে কলকাতা পুলিশের উপর যে তারা একটা হাসপাতালকে পাহারা পর্যন্ত দিতে পারবে না, মানে এইরকম যদি একটা পার্সপেক্টিভ, একটা ধারণা তৈরি হয়, তাহলে সেটা তো একটা লজ্জার নয়। মানে আমাদের তো কলকাতাবাসীর জন্যও লজ্জা। ঠিক, দৃষ্টিকোণ মানে এটা শুধু সরকারের লজ্জা না, মানে দেখো, এটা আমারও একটা খারাপ লাগছে যে আমার শহর না, কলকাতা তো আমার শহর, তোমার শহর, ফলে আমাদের শহর, হ্যাঁ, ফলে সেই শহরে একটা হাসপাতালকে আমার শহরে পুলিশ পাহারা দিতে পারবে না, তার একটা ভিতরে অনাস্থা উঠবে। এটা কোনো একটা জায়গায় আমাকেও একটা লজ্জার, আমার কাছেও একটা ইনসিকিউরিটি দেয়।
ঠিক আছে, যে যার উপরে ভরসা করতে পারছে না সর্বোচ্চ আদালত, তাহলে রাস্তায় মাঠে ঘাটে যে সেখানে সাধারণ মানুষ, আমাদের পরিবারের লোকজন, তাদের নিরাপত্তার ব্যাপারটা কোথায় দাঁড়িয়ে আছে। সুতরাং এইখানে হেড শুড রোল, ঠিক আছে, মানে অনেকের মনে করছে যে হেড শুড রোল, এবং এইখানে বিনীত গোয়েলের দাবি আজকে এই সবেই হয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশ এসেছে। আমার মনে হচ্ছে যে দলের মধ্যে থেকে এবং দলের বাইরে থেকে কলকাতা পুলিশ কমিশনারকে বদলের এবারে একটা বড় জোরালো দাবি উঠে যাবে, কারণ এই ব্যাপারটা এখন ক্রমাগতই আনটেনেবল হয়ে উঠছে। একদমই, আমাদের চোখ থাকবে পুরো বিষয়ের উপরে। আপনারা দেখতে থাকুন দ্য ওয়াল, কারণ খবর এখন এখানেই।